কখনো এমন একটা মুহূর্ত আসে যখন সামনের মানুষটি হঠাৎ বুঝতে পারে যে সে আপনাকে হারিয়ে ফেলেছে। না, আপনি কোথাও যাননি, আপনি চিৎকার করেননি, আপনি কোনো প্রশ্নও করেননি, আপনি শুধু থেমে গেছেন, আর আপনার এই থেমে যাওয়াই তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। কারণ যে মানুষটি নিশ্চিত ছিল যে আপনি সবসময় সেখানেই থাকবেন, আজ সেই মানুষটি প্রথমবার নিজেকে অসুরক্ষিত অনুভব করে। আপনার নীরবতা তাকে ভাবতে বাধ্য করে, যদি সত্যি সে চলে যায়, যদি সে আর ফিরে না তাকায়। এখানেই তার মনে একটা ভয়ের জন্ম নেয়। সেই ভয়টা ভালোবাসা থেকে নয়, বরং নিয়ন্ত্রণ হারানোর ভয়। আর এখান থেকেই কোনো কথা না বলে সম্পর্ক বদলে যায়। এখন প্রশ্ন এটা নয় যে আপনি কি করেছেন, আসল প্রশ্ন হলো, যখন সে বুঝতে পারে যে সে আপনাকে হারিয়েছে, তখন তার ভেতর কি ভেঙে যায়। কেন কিছু মানুষ সেই দিন থেকে বদলাতে শুরু করে যেদিন তারা বুঝতে পারে যে সামনের মানুষটি আর তাদের নিয়ন্ত্রণে নেই। আর সবথেকে বিপজ্জনক প্রশ্ন, এই উপলব্ধি কি তাকে কাছে আনে নাকি আরও বেশি অস্থির করে তোলে? আজকের এই কথাগুলো খুব সহজে শোনা যায় না, কারণ এতে উত্তর নয়, বরং আয়না থাকে। আপনি যদি এই মোড়টা বুঝতে পারেন, তবে এরপর যা ঘটে তা সম্পর্কের পুরো দিশা বদলে দেয়। পার্ট 1, যখন সে প্রথমবার অনুভব করে যে আপনি আর তার নিয়ন্ত্রণে নেই। একটা কথা বলুন, আপনি কি কখনো খেয়াল করেছেন যে কিছু সম্পর্ক হঠাৎ করে ভেঙে যায় না? সেগুলো ধীরে ধীরে দম ছাড়ে। কোনো বড় ঝগড়া নয়, কোনো শেষ লড়াই নয়, কোনো স্পষ্ট ব্রেকআপও নয়। শুধু একদিন আপনি আর আগের মতো থাকেন না, আপনি আগের মতো ব্যাখ্যা দেন না, আপনি আগের মতো লড়াই করেন না, আপনি আগের মতো নিজেকে প্রমাণ করেন না। আর এখান থেকেই গল্পের শুরু। তারা ভাবে হয়তো আপনার আর কিছু যায় আসে না, কিন্তু সত্যটা ঠিক উল্টো। যখন আপনি হঠাৎ কম কথা বলতে শুরু করেন, সামনের জন তখন বেশি ভাবতে শুরু করে। যখন আপনি উত্তর দিতে দেরি করতে শুরু করেন, তখন তার মাথায় প্রশ্ন জন্ম নিতে থাকে। আর যখন আপনি রাগ না করে, কোনো অভিযোগ না করে শুধু শান্ত হয়ে যান, তখন সে সবথেকে বেশি ভয় পায়। মানুষ সেই মানুষকে হারানোর ভয় পায় না যে রোজ তাকে বোঝাতে থাকে। মানুষ ভয় পায় সেই মানুষকে যে বোঝানো ছেড়ে দেয়। কারণ বোঝানো মানে আপনি এখনও সেখানে ইনভেস্টেড বা যুক্ত আছেন, আর চুপ হয়ে যাওয়া মানে আপনি হয়তো বেরিয়ে গেছেন। আপনি মনে করে দেখুন, যখনই আপনি কাউকে সত্যি হারিয়েছেন, সেটা কি সেই দিন ছিল যেদিন সে গালি দিয়েছিল বা লড়াই করেছিল? না, সেটা ছিল সেই দিন যেদিন সে কিছুই বলেনি। এখন সামনের জনের মাথায় এটা চলতে থাকে, সে এত শান্ত কেন, সে এখন রিয়্যাক্ট করছে না কেন, সে কি সত্যি এগিয়ে গেল? আর খেয়াল করবেন, সে এই প্রশ্ন আপনাকে করে না, সে এই প্রশ্ন নিজেকে করে। কারণ যদি সে আপনাকে জিজ্ঞেস করে, তবে তাকে মেনে নিতে হবে যে তার কিছু যায় আসছে না। এখানেই আপনার গুরুত্ব বদলে যায়। আগে আপনি তার জন্য একটা অপশান ছিলেন, এখন আপনি তার কাছে এক অনিশ্চয়তা হয়ে গেছেন। আর মানুষ অনিশ্চয়তাকে সবথেকে বেশি ভয় পায়। যদি আপনি এতটাই মূল্যহীন হতেন, তবে আপনার নীরবতা তাকে কেন অস্থির করছে? যদি আপনি সত্যিই গুরুত্বহীন হতেন, তবে আপনার পরিবর্তন কেন তার মনে এত আওয়াজ করছে? এই ভিডিওর শেষ পর্যন্ত গেলেই আপনি উত্তর পেয়ে যাবেন। যখন সামনের জন কনফিউজড হতে শুরু করে, তখন মানুষ আবার অ্যাভেলেবল হয়ে যায়। আবার দ্রুত রিপ্লাই, আবার যত্ন নেওয়া, আবার বোঝানো। আর এখানেই সব পরিশ্রম বৃথা যায়। কারণ আপনি তাকে আবার বিশ্বাস করিয়ে দিলেন যে ভয় পেও না, সে এখনও এখানেই আছে। নীরবতা তখন শক্তি হয় যখন সেটা বাধ্যবাধকতা নয়, বরং নিজের পছন্দ হয়। যদি আপনি ভেতর থেকে ভেঙে গিয়ে বাইরে শান্ত থাকেন, তবে সামনের জন সেটাও অনুভব করে। কিন্তু যদি আপনি সত্যিই নিজের এনার্জি ফিরিয়ে নেন, তবে সামনের জন না বলেই বুঝে যায়। এখন সে কথা শুরু করে, এখন সে মনে করে, এখন সে পুরনো স্মৃতি হাতড়ায়। কারণ এখন আপনাকে সহজে পাওয়া যাচ্ছে না। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, যার উত্তর কমেন্টে না লিখে আপনি এগোতে পারবেন না। বলা, বোঝানো নাকি আশা? কারণ আপনি যা ছেড়েছেন, সেটাই এই গল্পের আসল টার্নিং পয়েন্ট। মানুষ মিস করে ফেলে যে যখন আপনি চুপ হয়ে যান, সামনের জন তখনই প্যানিক করে না। প্রথম ধাপ হলো অবজ্ঞা করা। সে নিজেকে বলে, আরে কিছু হয়নি, 2-3 দিনে আবার সব ঠিক হয়ে যাবে, এটা বেশি দিন টিকবে না। অর্থাৎ সে আপনার নীরবতাকে অস্থায়ী মনে করে। আর এটাই তার সবথেকে বড় ভুল। আপনি আপনার শব্দ বাঁচাচ্ছেন, শক্তি সঞ্চয় করছেন, নিজেকে সামলাচ্ছেন, আর সে ভাবছে আপনি হয়তো ইগো দেখাচ্ছেন বা মনোযোগ চাইছেন। এই ভুল বোঝাবুঝিই পরে তার ব্যথার কারণ হয়। কিছুদিন কেটে যায়, আপনি কল করেন না, প্রশ্ন করেন না, নিজের অবস্থা ব্যাখ্যা করেন না, এবং হঠাৎ সে বুঝতে পারে যে আপনি শুধু চুপ নন, আপনি সরে গেছেন। মানুষ একাকিত্বকে যতটা না ভয় পায়, তার চেয়ে বেশি ভয় পায় গুরুত্বহীন হয়ে যেতে। যখন সে বুঝতে পারে আপনি তাকে ছাড়াও ভালো আছেন, আপনি তাকে ছাড়াই স্থিতিশীল, আপনি তাকে ছাড়াই হালকা, তখন তার অহংকার ভাঙতে শুরু করে। সে সরাসরি আপনার কাছে আসে না, সে আগে সংকেত পাঠায়। পুরনো গানের কথা, হঠাৎ স্টোরি দেখা, র্যান্ডম জিজ্ঞেস করা কেমন আছো, বিনা কারণে রিয়াকশন দেওয়া। এই সব ভালোবাসা নয়, এগুলো হলো নিয়ন্ত্রণ পরীক্ষা করা, এখনও কি আমার ক্ষমতা আছে কিনা। যেই সংকেত আসে, অমনি তারা সাড়া দিয়ে ফেলে, একটু আবেগপ্রবণ হয়ে, একটু আশা নিয়ে, আর ব্যাস, সামনের জন কনফার্মেশন পেয়ে যায় সে এখনও যায়নি, শুধু নাটক করছে। অর্থাৎ আপনি আপনার নীরবতাকে দুর্বলতা বানিয়ে দিলেন।
শক্তি এটা নয় যে আপনি উত্তর দিচ্ছেন না, শক্তি হলো উত্তর দিয়েও আপনি সেই আগের মানুষটি নেই। কম শব্দ, কোনো প্রশ্ন নেই, কোনো অভিযোগ নেই, কোনো ইঙ্গিত নেই, কারণ এখন সে বুঝে যায় যে মানুষটি বদলে গেছে। যে মানুষের আপনার অভ্যেস হয়ে যায় তাকে আপনার চলে যাওয়া অতটা ভাঙে না যতটা এটা ভাঙে যে সে এখন আপনাকে আগের মতো প্রভাবিত করতে পারছে না। আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনি যখন শান্ত হলেন তখনই সামনের জন অস্থির হলো? যদি হ্যাঁ হয় তবে বুঝুন আপনি ঠিক পথে আছেন। আপনার নীরবতার প্রভাব সেদিন দেখা যায় না যেদিন আপনি চুপ হন, এর প্রভাব দেখা যায় সেদিন যেদিন সামনের জন আপনার থেকে কোনো প্রতিক্রিয়া বের করার চেষ্টা করে এবং কিছুই পায় না। এখন আমি এখানে ইচ্ছেকৃতভাবে থামছি কারণ পরবর্তী অংশটি অন্য লেভেলের। সে কিভাবে ম্যানিপুলেট করতে থাকে, কিভাবে গিল্ট বা অপরাধবোধ ব্যবহার করে, আর আপনি যদি শান্ত থাকেন তবে ক্ষমতা কিভাবে আপনার হাতে আসে। কিন্তু তার আগে একটা প্রশ্ন, সামনের জনের প্রথম প্রতিক্রিয়া কী ছিল? এই উত্তরই ঠিক করবে গল্পের পরবর্তী অংশ আপনার পক্ষে যাবে নাকি পুরনো চক্রে ফিরে যাবে। পার্ট 2, যখন সামনের জন নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা করে। এখন খেয়াল করুন, পার্ট 1-এ সামনের জন প্রথম ধাক্কাটা পায় যে আপনি এখন রিয়্যাক্ট করছেন না। পার্ট 2-এ সে নিয়ন্ত্রণ ফিরে পেতে নামে এবং এখানেই 90% মানুষ হেরে যায়। সে নিজেকে প্রশ্ন করে, সে এত শান্ত কিভাবে? আগে তো সবসময় অ্যাভেলেবেল থাকত, এখন হঠাৎ ব্যস্ত কেন? এই কনফিউশন ভালোবাসা নয়, এটা হলো আধিপত্য হারানোর ভয়। সত্যিটা হলো মানুষ সম্পর্ক হারানোর আগে নিজের নিয়ন্ত্রণ হারানোর ভয় পায়। এখন সে নিরাপদ পথে আসে, সাধারণ টেক্সট, পুরনো স্মৃতির উল্লেখ, ব্যাস অমনি মনে পড়ল। এটা একটা পরীক্ষা, সে দেখতে চায় যে এখনও কি আপনাকে উত্তেজিত করা সম্ভব। এখানে ভুল করবেন না, অতি উষ্ণ রিপ্লাই মানে তাকে সিগন্যাল দেওয়া যে আপনি এখনও সেখানেই দাঁড়িয়ে আছেন। সঠিক প্রতিক্রিয়া হলো সংক্ষিপ্ত, নিরপেক্ষ এবং দৃঢ়। কোনো প্রশ্ন নয়, কোনো ব্যাখ্যা নয়। এখান থেকেই তার অস্থিরতা বাড়ে। এবার তার সুর বদলে যায়, আমি তোমার জন্য অনেক করেছি, তুমি এভাবে বদলে যাবে ভাবিনি, আমি তো শুধু বোঝার চেষ্টা করছি। এটা সহানুভূতি নয়, এটা চাল। সে চায় আপনি নিজেকে ডিফেন্ড করুন, ব্যাখ্যা দিন, নিজেকে অপরাধী ভাবুন। আর যেমনই আপনি ব্যাখ্যা দেন, ক্ষমতার ভারসাম্য বদলে যায়। এখান থেকেই আসল খেলা শুরু হয়। আপনি কিছুই বোঝাবেন না, নিজেকে ডিফেন্ড করবেন না, আপনি শুধু একভাবে অবিচল থাকবেন। আপনার এই স্থিরতা তাকে পাগল করে দেয়, কারণ এখন সে বুঝে যায় এটা সাময়িক কোনো রাগ নয়, এটা একটা সিদ্ধান্ত। সে আপনার অনলাইন টাইমিং দেখে, স্টোরি নোটিস করে, কমন ফ্রেন্ডসদের থেকে আপডেট নেয়। কেন? কারণ এখন তার মস্তিষ্ক জিজ্ঞেস করছে সে কি সত্যিই এগিয়ে যাচ্ছে। মনে রাখবেন, যে মানুষ আপনাকে অবহেলা করেছিল সে আপনাকে মুভ অন করতে দেখে সবথেকে বেশি ভেঙে পড়ে। যদি আপনি এতটুকু দেখে থাকেন তবে 1 সেকেন্ডের জন্য নিজেকে প্রশ্ন করুন, কখনো কি এমন হয়েছে যে আপনি চুপ হলেন আর সে হঠাৎ করে বেশি অ্যাক্টিভ হয়ে গেল? যদি হ্যাঁ হয় তবে আপনি ঠিক সেই প্যাটার্নটাই দেখছেন যার ওপর এই পুরো ভিডিওটি তৈরি। এখন সে সরাসরি জিজ্ঞেস করে না, সে পরীক্ষা করে, দেরিতে রিপ্লাই, মিশ্র সংকেত, কখনো খুব ভালো ব্যবহার তো কখনো খারাপ ব্যবহার। কেন? কারণ এখন ভূমিকা পাল্টে গেছে। আগে আপনি অপেক্ষা করতেন, এখন সে করে। যখন আপনি নিজের জয় উদযাপন করেন না, বরং নিজের পথে চলেন, আপনার শান্ত থাকাটা তার জন্য শাস্তি নয়, আপনার শান্ত থাকাটা তার জন্য আয়না। আর বেশিরভাগ মানুষ নিজের প্রতিফলন দেখতে ভয় পায়। যে মানুষ আপনাকে পুরোপুরি গ্রহণ করে না, আবার ছাড়তেও পারে না, সে আসলে আপনাকে অপশান বানিয়ে রাখতে চায়। আর যেমনই আপনি অপশান হতে মানা করে দেন, সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এবার আমি এখানেই থামছি, কারণ পার্ট 3-তে সেই বিষয়ে কথা হবে যেখানে মানুষ সবথেকে বড় ভুল করে এবং সেটাকে ভুল করে পুনর্মিলন মনে করে। তার আগে একটা প্রশ্ন, আপনি কি ব্যাখ্যা দিয়েছিলেন নাকি শান্ত ছিলেন? আপনার উত্তরই ঠিক করবে আপনার জীবনের গল্প আপনার হাতে আছে নাকি আবারও তার হাতে। এখন একটা খুব সূক্ষ্ম কথা বুঝুন, এখানেই বেশিরভাগ মানুষ ধোঁকা খেয়ে যায়। যখন আপনি শান্ত থাকেন, সামনের জন এটা ভাবে না যে আপনি শক্তিশালী হয়ে গেছেন, সেভাবে আপনি তাকে ইগনোর করে শাস্তি দিচ্ছেন। আর এখান থেকেই তার ইগো সক্রিয় হয়। এখন সে দুটো জিনিসের মাঝে ফেসে যায়, ফিরে আসলে ইগোতে লাগে, না আসলে ইনসিকিউরিটি বাড়ে। এই স্তরে সে বাইরে শান্ত দেখায় কিন্তু ভেতরে অনবরত নিজের সাথে লড়াই করে। মনে রাখবেন, যে নিয়ন্ত্রণে থাকে সে শান্তিতে থাকে, আর যে নিয়ন্ত্রণ হারাচ্ছে সে নীরবতাকে ভয় পায়। এখন সে ইচ্ছাকৃতভাবে পুরনো জোকস রিপিট করবে, শেয়ার করা গান পাঠাবে, পরোক্ষ কথা বলবে। এগুলো কোনো কানেকশন নয়, এগুলো মেমারি হুক বা স্মৃতির বর্ষি। সে দেখতে চায় এখনও কি সেই ইমোশনাল অ্যাক্সেস তার কাছে আছে কিনা। আর এখানে যদি আপনি ভেসে যান তবে সব ব্যালেন্স আবার উল্টে যায়। এখানেই আসল কন্ট্রোল টেস্ট। নিয়ন্ত্রণ তার কাছে থাকে না যে কথা বলে, নিয়ন্ত্রণ তার কাছে থাকে যে প্রতিক্রিয়া দেয় না। আপনি রিয়্যাক্ট না করলে সামনের জন নিজে থেকেই রিয়্যাক্ট করতে থাকে।
এখন সে মাঝরাতে মেসেজ লিখে ডিলিট করে, নিজের মনে কাল্পনিক কথোপকথন চালায়, আপনার পুরনো রিপ্লাই বারবার পড়ে। কেন? কারণ এখন সে নিশ্চয়তা পাচ্ছে না। মানুষ নিশ্চয়তা ছাড়া সবথেকে বেশি অস্থিতিশীল হয়ে যায়। এখানেই মানুষ সবথেকে বড় ভুল করে। যখন সামনের জন কনফিউজ থাকে তখন সে হঠাৎ খুব নরম আর মিষ্টি হয়ে যায়, আর মানুষ ভাবে হয়তো সে বুঝে গেছে। না, সে বুঝছে না, সে পরিস্থিতি সামলাচ্ছে। এখন সে নিজেকে প্রশ্ন করে, আমি কি তাকে হালকাভাবে নিয়েছিলাম? সে কি আমাকে ছাড়াই বেশি ভালো আছে? আমি কি দেরি করে ফেললাম? আর এই প্রশ্নগুলো তাকে ভেতর থেকে ভেঙে দেয়। কারণ প্রথমবারের মতো সে নিজেকে অপশন নয়, বরং রিপ্লেসমেন্ট বা বাদ হয়ে যাওয়া অনুভব করে। একটা তেতো সত্য, আপনার এগিয়ে যাওয়া তাকে এজন্য ভেঙে দেয় না যে সে আপনাকে ভালোবাসে, বরং এজন্য ভেঙে দেয় কারণ আপনি তাকে কেন্দ্র থেকে সরিয়ে দিয়েছেন। এখন সে বোঝে আপনি আর তার অধীনে নেই। এখান থেকে দুটো পথ থাকে, সে সত্যিই বদলানোর চেষ্টা করে অথবা শেষবারের মতো ম্যানিপুলেট করার চেষ্টা করে। পার্ট 3 হবে এই দ্বিতীয় পথ নিয়ে। যদি আপনি কনফিউশন, অপরাধবোধ, স্মৃতি বা হঠাৎ মিষ্টি ব্যবহারের সম্মুখীন হয়ে থাকেন, তবে জানবেন আপনি একা নন। প্রায় সব ওয়ান সাইডেড কন্ট্রোল ডাইনামিকে এই প্যাটার্ন থাকে। যদি এই কথাগুলো আপনার মাথায় অলরেডি চলে থাকে, তবে কমেন্টে শুধু লিখে দিন, এখন বুঝতে পারছি। কারণ সামনে যা আসছে তা আরও তীক্ষ্ণ। আপনি কিছুই করছেন না, আর এটাই সবথেকে বড় কাজ। আপনি শান্ত, স্থির এবং অবিচল, আর এটাই সামনের জনকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছে। পার্ট 3তে কথা হবে সেই মুহূর্ত নিয়ে যখন সামনের জন হঠাৎ খুব পারফেক্ট হতে শুরু করে এবং মানুষ সেখানেই পিছলে যায়। যদি আপনি এখানে পৌঁছে থাকেন, তবে পিছিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ এখন আপনি শুধু খেলা দেখছেন না, আপনি সেটা বুঝে গেছেন। পার্ট 3, যখন সে হঠাৎ খুব ভালো হতে শুরু করে। একটা অদ্ভুত মুহূর্ত আসে, সব শান্ত চলছে, আপনি নিজের জায়গায় আছেন, কম শব্দ, কম প্রতিক্রিয়া, কম অ্যাভেলেবিলিটি। আর তখনই সে বদলে যায়। হঠাৎ গলার সুর নরম হয়ে যায়, হঠাৎ কেয়ার বা যত্ন দেখা যায়, হঠাৎ সেই মানুষটিকে দেখা যায় যার জন্য আপনি কখনো অপেক্ষা করেছিলেন। এখানেই বেশিরভাগ মানুষ ভাবে হয়তো এখন সে সব বুঝতে পেরেছে, কিন্তু না, এখান থেকেই সবথেকে বিপজ্জনক ধাপ শুরু হয়। প্রথমে এটা বুঝে নিন, যে মানুষ সত্যি বদলায় সে হঠাৎ পারফেক্ট হয়ে যায় না, আর যে হঠাৎ পারফেক্ট সাজার চেষ্টা করে সে আসলে কিছু হারানোর ভয়ে এটা করে, নিজেকে বদলানোর জন্য নয়। খেয়াল করুন আগে কি বদলেছে। দেরিতে রিপ্লাই, অস্পষ্ট কথা, মিক্সড সিগন্যাল। এখন দ্রুত রিপ্লাই, নরম কথা, তুমি ঠিক আছো তো? আমি শুধু চাই তুমি খুশি থাকো। এটা শুনে ভেতরে কিছু একটা কেঁপে ওঠে। মন বলে হয়তো এটাই সেই মানুষ যাকে আমি চেয়েছিলাম, আর মস্তিষ্ক চুপ হয়ে যায়। এখানেই মানুষ হেরে যায়। সে আপনাকে হারানোর ভয়ে নিজের ব্যবহার সাময়িক অ্যাডজাস্ট করছে, কিন্তু ভেতরের চিন্তা একই থাকে। সে এটা ভাবে না যে আমি তাকে কষ্ট দিয়েছি, আমার বদলানো উচিত। সেভাবে সে আত থেকে বেরিয়ে যাচ্ছে, একে আবার ধরতে হবে। দুটোর মাঝে আকাশ পাতাল পার্থক্য। যদি কারো কাছে আপনার গুরুত্ব তখনই ধরা পড়ে যখন আপনি দূরে চলে যেতে থাকেন, তবে সেটা গুরুত্ব নয়, সেটা হারানোর ভয়। এখানে একটা সূক্ষ্ম টেস্ট হয়। সে দেখে আপনি কি আবার ব্যাখ্যা দেওয়া শুরু করলেন, আপনি কি অ্যাভেলেবিলিটি বাড়িয়ে দিলেন, আপনি কি ইমোশনাল হয়ে পড়ছেন। যদি হ্যাঁ হয়, তবে তার মাথায় একটা লাইন ক্লিয়ার হয়ে যায়, একটু ভয় পেয়ে গেছিলাম, এখন আবার সব ঠিক আছে। আর এরপর সেই পুরনো প্যাটার্ন ধীরে ধীরে ফিরে আসে। পার্থক্য এখান থেকেই শুরু হয়। আপনি বদলে গেছেন কিনা তা আপনার কথা দিয়ে নয়, বরং আপনি যা করছেন না তা দিয়ে বোঝা যায়। আপনি প্রশ্ন করেন না, আপনি আশ্বস্ত হতে চান না, আপনি ভবিষ্যৎ নিয়ে কৈফিয়ত চান না। আর এটাই তাকে সবথেকে বেশি বিরক্ত করে। এখন তার ভেতর কি চলে? সে কনফিউজড হয়ে যায়, কারণ যত্ন দেখালেও নিয়ন্ত্রণ পাওয়া যাচ্ছে না, নরম ব্যবহারেও আপনি গলছেন না, চেষ্টার পরেও পুরনো অধিকার ফিরে আসছে না। আর এই দ্বিধাই তাকে ভেতর থেকে ক্লান্ত করে দেয়। যদি আপনার সাথে কখনো এমন হয় যে সামনের জন তখনই ভালো ব্যবহার করতে শুরু করলো যখন আপনি সরতে থাকলেন, তবে সত্যি এটাই, সে ভালো হয়নি, সে ভয় পেয়েছিল। আর ভয় থেকে আসা মানুষ বেশি দিন টেকে না। এই ধাপে জেতার জন্য আপনাকে অতিরিক্ত কিছু করতে হবে না, শুধু সেই মানুষটি হয়েই থাকতে হবে যা আপনি হয়ে গেছেন, শান্ত এবং অবিচল। পরিষ্কার সীমারেখা বা বাউন্ডারির সাথে যে মানুষটি আপনাকে সত্যি চায়, সে আপনার নীরবতায় বদলে যায় না। আর যে আপনার নীরবতায় বদলে যাচ্ছে, সে আসলে আপনাকে হারানোর ভয় পাচ্ছে, নিজেকে শুধরানোর জন্য নয়। এবার একটু মনোযোগ দিয়ে বুঝুন, যখন সামনের জন হঠাৎ খুব ভালো হয়ে যায়, তখন সবথেকে আগে যা পরিবর্তন হয় তা হলো আপনার প্রত্যাশা।
আপনি বাইরে থেকে শান্ত থাকেন, কিন্তু ভেতরে একটা হালকা আওয়াজ ওঠে, হয়তো এবার সত্যি বদলে যাচ্ছে। আর এই আওয়াজটাই সবথেকে বিপজ্জনক। এখানে একটা খুব সূক্ষ্ম মনস্তাত্ত্বিক ফাঁদ থাকে। সামনের জন আপনাকে ফিরে পাওয়ার চেষ্টা করে না, সে আপনাকে আপনার আগের ভার্সনে ফিরিয়ে নেবার চেষ্টা করে। যে ভার্সনে আপনি দ্রুত উত্তর দিতেন, আপনি সব বুঝিয়ে বলতেন, আপনি তার দ্বিধাগুলোকেও সামলে নিতেন। সে সেই মানুষটিকে মিস করে, আপনাকে নয়। এখন একটা কথা খুব পরিষ্কারভাবে বুঝে নিন, যদি কারো আচরণ আপনার বদলে যাওয়ার পর পরিবর্তন হয়, তবে সেই পরিবর্তন ভালোবাসা থেকে আসেনি, সেটা এসেছে ভয় থেকে। ভয় এই যে এখন সে আপনাকে আর নিয়ন্ত্রণ করতে পারছে না, এখন আপনি আর আগের মতো অনুমেয় নন, এখন আপনি আর তার মুড অনুযায়ী চলছেন না। এবার সে এক নতুন কৌশল অবলম্বন করে। সে সরাসরি কথা বলে না, ঘুরিয়ে বলে। যেমন, তুমি আগে এমন ছিলে না, তোমাকে এখন খুব অন্যরকম লাগে, আমি তো শুধু সেই পুরনো সম্পর্কটাই ফিরে পেতে চাই। এই কথাগুলো শুনতে খুব ইনোসেন্ট বা নির্দোষ মনে হয়, কিন্তু আসলে এগুলো অপরাধবোধ বা গিল্ট তৈরি করার চেষ্টা। এর পরিষ্কার মানে হলো আগের মতো হয়ে যাও। এখানেই বেশিরভাগ মানুষ নিজেকে হারিয়ে ফেলে। মানুষ ভাবে, আমি যদি একটু নরম হই তাতে কী বা যাবে, আর ব্যাস, এখান থেকেই ভারসাম্য নষ্ট হয়। কারণ সামনের জন এটা দেখে না যে আপনি কতটা অকৃত্রিম বা জেনুইন, সে শুধু দেখে যে সে আপনাকে আবার বাঁকাতে পারছে কিনা। এখন তার ভেতরে কি চলছে? সে নিজেও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। একদিকে সে আপনার এই বদলে যাওয়া রূপ পছন্দ করছে না, অন্যদিকে সে আপনাকে হারানোর ভয় পাচ্ছে। আর এই ভেতরের দ্বন্দ্বই তাকে অসংলগ্ন আচরণ করতে বাধ্য করে। কখনো খুব মিষ্টি, কখনো হঠাৎ ঠান্ডা, কখনো যত্নশীল, তো কখনো খুব দূরে সরে যাওয়া। আর মানুষ এখানেই ফেঁসে যায়। একটা তেতো সত্য যা খুব দেরিতে বোঝা যায়, যে মানুষ সত্যি আপনার সাথে থাকতে চায় সে আপনাকে দ্বিধায় ফেলে না, আর যে আপনাকে বারবার কনফিউজ করে সে নিজে পরিষ্কার নয়, অথবা জানতো শুনে আপনাকে অস্পষ্টতার মধ্যে রাখছে। আপনি আগের মতোই স্থির থাকুন, স্বাভাবিক সুর, সীমিত যোগাযোগ, কোনো আবেগীয় দর কষাকষি নয়। আর হঠাৎ সে অনুভব করে যে তার ভালো ব্যবহারও আপনাকে ফিরিয়ে আনছে না। বাইরে থেকে সে কিছু বলে না, কিন্তু ভেতরে এটা চলে, হয়তো আমি একে অবহেলা করেছি, হয়তো এবার দেরি হয়ে গেছে, হয়তো সে সত্যিই হাতছাড়া হয়ে গেছে। আর এই চিন্তাগুলো তার অহংবোধকে নীরবে আঘাত করে। এই পর্যায়ে জেতার জন্য আপনাকে চালাক হওয়ার দরকার নেই, আপনাকে শুধু অবিচল, কনসিস্টেন্ট থাকতে হবে। যে মানুষ নিয়ন্ত্রণ হারাচ্ছে সে অসংলগ্নতায় নয়, বরং আপনার স্থিরতায় ভেঙে পড়ে। যে মানুষ তখনই ভালো সাজে যখন আপনি সরে যান, তখনই চেষ্টা দেখায় যখন আপনি চুপ হন, সেই মানুষটি আপনাকে চায় না, সে শুধু আপনাকে হারাতে চায় না। এই দুটোর মধ্যে এক বিরাট পার্থক্য আছে। আমি এখানে ইচ্ছে করে থামছি, কারণ পার্ট 4-এ সেই পর্যায়ে আসবে যেখানে সামনের জন শেষবারের মতো আপনাকে আবেগ দিয়ে জড়িয়ে ধরার চেষ্টা করবে। আর সেখানেই মানুষ হয় পুরোপুরি বেরিয়ে আসে, না হয় চিরকালের জন্য ফেসে যায়। পার্ট 4, যখন সে শেষবারের মতো আপনাকে আবেগের জালে জড়ানোর চেষ্টা করে। এখানে এসে গল্পটা একদম বদলে যায়। এখন সামনের জন শুধু ভালো হওয়ার চেষ্টা বা নরম সুর ব্যবহার করে না, এবার সে সরাসরি হৃদয়ে আঘাত করে। আর এটাই সেই পর্যায়ে যেখানে শক্ত মনের মানুষও ভেতর থেকে কেঁপে ওঠে। সবথেকে আগে এটা বুঝে নিন যে এখন সে আপনাকে পাওয়ার চেষ্টা করছে না, এখন সে আপনাকে দুর্বল করার চেষ্টা করছে। কারণ সে দেখতে পাচ্ছে যে আপনি আর আগের মতো নেই, আপনি আবেগের দিক থেকে এখন আর সহজলভ্য নন, আপনি ব্যাখ্যা দিচ্ছেন না, এবং এটাই তার অহংকারে সবথেকে বেশি আঘাত দিচ্ছে। সে হঠাৎ পুরনো কথা তুলতে শুরু করবে। মনে আছে, আমরা এভাবে হাসতাম, আমরা কত স্বপ্ন দেখেছিলাম, সবকিছু এভাবে শেষ হয়ে গেল কিভাবে? এই কথাগুলো ভালোবাসা নয়, এগুলো হলো ইমোশনাল অ্যাঙ্কারিং, মানে আপনাকে পুরনো ভার্জনে টেনে নিয়ে যাওয়া। এখানেই মানুষ সবথেকে বড় ভুল করে। মানুষ ভাবে কথা বলার অধিকার তো তার আছেই, আর সেই একটা কথোপকথন পুরো সপ্তাহের জন্য একটা জট তৈরি করে দেয়। কারণ আপনি আবার ভাবতে শুরু করেন, আবার কল্পনা করেন, আবার আশা জাগাতে শুরু করেন, আর সামনের জন এই সবটাই টের পেয়ে যায়। এখন তার ভেতরে কি চলে? সে পরিষ্কার দেখতে পায় যে আপনি এখনও মানুষ, আপনি এখনও আবেগপ্রবণ, আপনি এখনও ভেঙে যেতে পারেন। আর তাই সে আরও গভীরে যায়। সে নিজেকে ভিকটিম বা পীড়িত হিসেবে দেখাতে শুরু করে। হয়তো ভুল আমারই ছিল, আমি কাউকেই খুশি রাখতে পারি না, আমার সাথে সবসময় এমনই হয়। এটা শুনে মানুষ স্বয়ংক্রিয়ভাবে নরম হয়ে যায়, এবং এটাই সেই মুহূর্ত যেখানে নিয়ন্ত্রণ হাত বদল হয়। একটা তেতো সত্য, যে মানুষ সত্যি বদলাতে চায় সে নিজেকে ভিকটিম বানায় না, আর যে নিজেকে ভিকটিম বানায় সে আপনাকে অপরাধ বোধে ফেলতে চায়। আপনার পরীক্ষা শুরু হয়।
এখন প্রশ্ন এটা নয় যে সে কি বলছে, প্রশ্ন হলো আপনি কি বলছেন না। আপনি সাফাই দেবেন না, আপনি নিজের ভুল খুঁজবেন না, আপনি নিজেকে ছোট করবেন না, আর এটাই তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। এবার একটা খুব সূক্ষ্ম পরিবর্তন হয়। সে দেখে যে স্মৃতিও কাজ করছে না, অপরাধ বোধও কাজ করছে না, নরম সুরও কোনো প্রভাব ফেলছে না। আর এখান থেকেই তার ভেতর চরম হতাশা জন্ম নেয়। এবার সে দুটো রাস্তায় আটকে যায়, হয় সত্যি নিজেকে শুধরানোর ঝুঁকি নেওয়া, অথবা শেষবারের মতো একটা আবেগীয় বিশৃঙ্খলা তৈরি করা। আর বেশিরভাগ মানুষ দ্বিতীয় রাস্তাটি বেছে নেয়। এই বিশৃঙ্খলা কিভাবে তৈরি হয়? হঠাৎ দূরত্ব, হঠাৎ রুক্ষ সুর, হঠাৎ দোষারোপ করা। কেন? কারণ এই বিশৃঙ্খলার মাধ্যমে সে আবারও আপনার মানসিক স্থিতিশীলতা নষ্ট করতে চায়। আর আপনি যদি এখানেও শান্ত থাকেন, তবে সামনের জন প্রথমবার অনুভব করে যে আমি একে ভাঙতে পারছি না। আর এই অনুভূতি তাকে সবথেকে বেশি ভেঙে দেয়। আপনার শান্ত থাকাটা তার জন্য শাস্তি নয়, আপনার শান্ত থাকাটা তার জন্য আয়না। আর আয়নায় নিজেকে দেখা সবার পক্ষে সহজ নয়। এবার আরও গভীরে যাই। এখন সামনের জন বুঝে গেছে যে সাধারণ উপায়ে কাজ হবে না। সে জেনে গেছে যে আপনি ব্যাখ্যা দিচ্ছেন না, প্রতিক্রিয়া দিচ্ছেন না, যুক্তি দেখাচ্ছেন না। এবার এক বিপজ্জনক মনস্তাত্ত্বিক চাল আসে। সে এখন আপনার ভালো মানুষটাকেই আপনার বিরুদ্ধে ব্যবহার করবে। সে বলবে, তুমি তো বুদ্ধিমান, বুঝদার, আমি ভেবেছিলাম তুমিই অন্তত বুঝবে। এটা কোনো প্রশংসা নয়, এটা হলো আপনার উপর ইমোশনাল রেসপন্সিবিলিটি বা আবেগীয় দায়িত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা। মানে, যদি তুমি বুঝদার হও তবে তুমি আমাকে ছেড়ে যাবে না। এখানেই অনেকে ভুল করে ফেলে। মানুষ ভাবে আমিই তো শক্তিশালী, আমাকেই সব সামলাতে হবে। আর এখান থেকে ভূমিকা বদলে যায়। এখন আপনি তার সমস্যা সামলাচ্ছেন, তার দ্বিধা দূর করছেন, তার আবেগীয় আবর্জনা পরিষ্কার করতে শুরু করেন। আর সামনের জন আবার হালকা হয়ে যায়। একটি তেতো সত্য, যে মানুষ নিজের আবেগীয় দায়িত্ব আপনার উপর চাপিয়ে দেয়, সে কখনো স্থিতিশীল সঙ্গী হতে পারে না। সে শুধু আপনাকে তার আবেগীয় খুঁটি বানিয়ে নেয়। এবার সে আরেকটি অস্ত্র বের করে, ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা। সে অস্পষ্ট কথা বলে, হয়তো পরে সব ঠিক হয়ে যাবে, এখন সঠিক সময় নয়, আমার শুধু একটু স্পেস দরকার। খেয়াল করবেন, সে ভবিষ্যৎ পরিষ্কার করে না, সে ভবিষ্যৎ ঝুলিয়ে রাখে, কারণ স্পষ্টতা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে যাবে। এখানেই মানুষ সব থেকে বেশি ফেঁসে যায়, কারণ মানুষ ব্যথার চেয়ে অসম্পূর্ণ আশায় বেশি আটকে থাকে। আপনি ভাবেন, চলো আর একটু অপেক্ষা করি, আর সেই একটু মাস ছাড়িয়ে যায়। সে নিজেও কনফিউজড। সে আপনাকে হারাতে চায় না, কিন্তু আপনাকে বেছে নিতেও চায় না। সে চায় আপনি সহজলভ্য থাকুন, আপনি চুপ থাকুন, আপনি অভিযোগ না করুন। মানে, আপনি সম্পর্কের বোঝা বইবেন আর সে স্বাধীনতা উপভোগ করবে। এখন একটা খুব সূক্ষ্ম মুহূর্ত আসে। আপনি লক্ষ্য করেন যে কথাবার্তা গভীর হচ্ছে না, কোনো চেষ্টা স্থায়ী হচ্ছে না, সব ভালো ব্যবহার সাময়িক। আর এখানেই প্রথমবার আপনার মনে প্রশ্ন জাগে, আমি কি নিজেকে ঠকাচ্ছি? এই প্রশ্নটাই আপনাকে হয় মুক্ত করতে পারে, অথবা চিরকালের জন্য আটকে রাখতে পারে। সে কখনো খুব কাছে আসে, আবার হঠাৎ দূরে চলে যায়। কেন? কারণ কাছে এসে সে দেখে আপনি কতটা রিয়্যাক্ট করেন, আর দূরে গিয়ে দেখে আপনি তাকে কতটা তাড়া করেন। এই চক্রে মানুষ পুরোপুরি ভেঙে পড়ে। আপনি যদি এখানেও অবিচল থাকেন, মানে না তাকে পাড়া করবেন, না তর্কে জড়াবেন, না কোনো আবেগীয় দরাদরি করবেন, তবে সামনের জন প্রথমবার অনুভব করে যে আপনি তার প্যাটার্নের বাইরে বেরিয়ে গেছেন। আর এই উপলব্ধি তার অহংকে নীরবে চুরমার করে দেয়। যে মানুষ আপনাকে অসম্পূর্ণ রাখে, স্পষ্টতা দেয় না, আপনাকে অপেক্ষায় রাখে, সে আপনাকে হারাতে ভয় পায় না, সে শুধু নিজের কমফোর্ট জোন হারাতে ভয় পায়। আমি এখানে থামছি, কারণ পার্ট 5-এ হয় গল্পটা সত্যি বদলে যাবে, অথবা সামনের জন শেষ এবং সবথেকে বড় আবেগীয় চাল চালবে। পার্ট 5, যখন সামনের জন বুঝতে পারে যে সে আর আপনাকে ধরে রাখতে পারছে না। এটি সেই পর্যায়ে যেখানে সামনের জন আর কোনো খেলা খেলে না, বরং সে আতঙ্কিত হতে শুরু করে। সে পরিষ্কার দেখতে পায় যে মানুষটি আগে সব পরিস্থিতিতেও থেকে যেত, সে এখন কোনো শব্দ না করেই এগিয়ে যাচ্ছে। আর মানুষের সব থেকে বড় ভয় এখানেই কাজ করে। এই ফেজে সামনের জন দুটো জিনিসকে ভয় পায়, আপনাকে হারানো এবং নিজের ক্ষমতা হারানো। কিন্তু সে বাইরে থেকে কখনো এটা স্বীকার করবে না। সে ভয়কে তার কাজের মাধ্যমে দেখাবে, কথাই নয়। এবার এক অন্য রকম আচরণ শুরু হয়। সে হঠাৎ বেশি উপস্থিত হতে শুরু করে, বিনা কারণে আপডেট দেয়, আপনাকে পরোক্ষভাবে আশ্বস্ত করতে শুরু করে। কিন্তু ভালো করে দেখুন, এই আশ্বস্ত করাটা আপনার জন্য নয়, এটা তার নিজের ভয়ের জন্য। এবার সে খুব সূক্ষ্মভাবে পরীক্ষা করে, তোমাকে এখন আর আগের মতো লাগে না, তুমি বদলে গেছো, তুমি কি অন্য কারো সাথে কথা বলছো?
এই প্রশ্নগুলো কৌতূহল থেকে আসে না, এগুলো আসে হারানোর উদ্বেগ বা লস অ্যাংজাইটি থেকে। আর এখান থেকেই তার আসল অসুরক্ষিত বোধ বেরিয়ে আসে। একটি তেতো সত্য, যে মানুষ আপনাকে বেছে নিতে চায় না, সে আপনাকে অন্য কাউকে বেছে নিতে দেখলেও সহ্য করতে পারে না, কারণ তখন তার নিজের মূল্যের ওপর প্রশ্ন ওঠে। এবার আসে সব থেকে বিপজ্জনক চাল, ইমোশনাল মিরারিং বা আবেগের প্রতিচ্ছবি। এখন সে আপনারই কথাগুলো আপনাকে ফিরিয়ে দিতে শুরু করবে। আপনি যদি কখনো বলে থাকেন আমার স্পষ্টতা দরকার, এখন সে বলবে আমারও স্পষ্টতা দরকার। আপনি যদি কখনো বলে থাকেন দূরত্ব আমাকে কষ্ট দেয়, এখন সে বলবে আমারও স্পেস দরকার। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা মিরারিং। সে আপনার শব্দগুলো ধার করে আপনাকে আবেগীয়ভাবে বিভ্রান্ত করতে চায়। এখানেই মানুষ বড় ভুল করে। মানুষ ভাবে দেখুন তো, সে তো এখন আমাকে বুঝতে শুরু করেছে, কিন্তু সত্যি হলো সে আপনাকে বুঝছে না, সে আপনাকে সামলাচ্ছে বা হ্যান্ডেল করছে। আপনি লক্ষ্য করবেন সে এখন নিজে থেকে বেশি যোগাযোগ করছে, বেশি ব্যাখ্যা দিচ্ছে, বেশি সাবধান হয়ে গেছে। এই সব তার পছন্দ থেকে হচ্ছে না, এগুলো তার ভয়ের কারণে হচ্ছে। এখন তার ভেতরে কি চলে? সে নিজেকে জিজ্ঞেস করে, যদি সে চলে যায়, যদি সে সত্যি এগিয়ে গিয়ে থাকে, আমি কি তাকে ফিরে পাব? এই প্রশ্নগুলো তার অহংকে ধীরে ধীরে ভেঙে দেয়। এখন এক অত্যন্ত সূক্ষ্ম কিন্তু শক্তিশালী মুহূর্ত আসে। আপনি লক্ষ্য করেন যে তাকে আর আগের মতো শক্তিশালী দেখাচ্ছে না, সে আর আগের মতো আত্মবিশ্বাসী নয়, সে আগের মতো স্থিতিশীল নয়। আর এখানেই আপনি বুঝতে পারেন যে খেলাটা আর সমানে সমানে নেই। কিন্তু এটাই সবথেকে বিপজ্জনক জায়গাও, কারণ এখন সে হয় সত্যি বদলানোর চেষ্টা করবে অথবা সব কিছু ওলটপালট করে দেওয়ার শেষ চেষ্টা করবে। আর বেশিরভাগ মানুষ দ্বিতীয় পথটিই বেছে নেয়। এবার সে শেষ আবেগীয় লিভারেজ বা চালটি বের করে। এত কিছুর পরেও আমি কখনো ভাবিনি তুমি এমন হয়ে যাবে, তোমার জন্য এত কিছু করলাম আর তুমি। এই কথাগুলো ভালোবাসা নয়, এগুলো হলো একটা আবেগীয় ঋণের বোঝা তৈরি করার চেষ্টা। এখানে আপনি যদি স্থির থাকেন, মানে না কোনো ব্যাখ্যা, না কোনো সাফাই, না কোনো নমনীয়তা, তবে সামনের জন প্রথমবার এটা মেনে নিতে শুরু করে যে আমি একে আর ফিরিয়ে আনতে পারছি না। আর এই মেনে নেওয়াটাই তার জন্য সব থেকে যন্ত্রণাদায়ক হয়। এই পর্যায়ে আপনি যেতেন না, আপনি শুধু বেরিয়ে আসেন, আর এই বেরিয়ে আসাই সব থেকে বড় জয়। পার্ট 6, যখন সামনের জন শেষবারের মতো নিজেকে বাঁচানোর চেষ্টা করে। এখানে এসে গল্পটা আর আবেগীয় থাকে না, এখানে শুরু হয় মনস্তাত্ত্বিক টিকে থাকার লড়াই। সামনের জন এখন বুঝে গেছে যে আপনি আর ফিরবেন না, আপনি আর আগের মতো থাকবেন না, আপনি তার দখল থেকে বেরিয়ে গেছেন। আর এই উপলব্ধি তাকে সব থেকে বেশি অস্থির করে তোলে। এই ফেজে সে আপনাকে ফিরে পাওয়ার চেষ্টা করছে না, সে চেষ্টা করছে নিজেকে ছোট হওয়া থেকে বাঁচাতে। কারণ যখন কেউ কাউকে হারিয়ে ফেলে, তখন আসল যন্ত্রণা হারানোর নয়, আসল যন্ত্রণা হলো এটা মেনে নেওয়া যে এটা আমার কারণে হয়েছে, আর মানুষের ইগো বা অহংকার এটা মানতে দেয় না। এবার এক নতুন প্যাটার্ন শুরু হয়। সে এখন খুব ম্যাচিওর বা পরিণত সাজার চেষ্টা করে, কখনো হঠাৎ দার্শনিক কথা বলে, কখনো নিজেকে খুব বুদ্ধিমান হিসেবে দেখায়। সে এটা বোঝাতে চায় যে আমি সব হ্যান্ডেল করে নিয়েছি। কিন্তু ভালো করে দেখুন, এটা আত্মবিশ্বাস নয়, এটা আত্মরক্ষা। এবার এক সূক্ষ্ম কিন্তু তীক্ষ্ণ পরিবর্তন দেখা দেয়। সে এখন আপনাকে আর অপরাধ বোধে ফেলে না, আপনাকে কনফিউজও করে না। এখন সে আপনাকে নিউট্রালাইজ করার চেষ্টা করে। যেমন, আমরা দুজনেই ভুল করেছিলাম, কারো একার দোষ ছিল না, এমনটাই হওয়ার ছিল। এই কথাগুলো শুনতে খুব পরিণত মনে হয়, কিন্তু আসলে এটি হলো নিজের দায়িত্ব কমিয়ে ফেলা। মানে এটা আমার কারণে ভাঙেনি, শুধু পরিস্থিতির কারণে হয়েছে। এখানেই মানুষ ভুল বুঝে ফেলে। মানুষ ভাবে দেখো সে এখন কত বুঝদার হয়ে গেছে। না, সে বুঝদার হয়নি, সে শুধু নিজেকে বাঁচাচ্ছে। এখন তার ভেতরে কি চলছে? সে ভেতরে ভেতরে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এক অংশ বলে আমি তাকে হারিয়ে ফেলেছি, অন্য অংশ বলে না, এমন কিছু না, শুধু একটা ফেজ ছিল। এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব তাকে মানসিকভাবে অস্থিতিশীল করে তোলে। সে হঠাৎ এক সম্মানজনক দূরত্ব দেখাতে শুরু করে। বেশি মেসেজ নেই, প্রশ্ন নেই, জড়ানো নেই, কিন্তু এটি কোনো সুস্থ দূরত্ব নয়। এটি হলো যদি আমি কাছে থাকতে না পারি, তবে অন্তত নিজের ক্ষতটাও দেখাবো না। এখানে এক তেতো সত্য, কিছু মানুষ আপনাকে এজন্য ছাড়ে না যে তাদের আপনাকে প্রয়োজন, তারা আপনাকে এজন্য ছাড়ে না কারণ তারা নিজেদের পরাজিত হিসেবে মানতে চায় না। এখন আপনি যদি এখানেও দৃঢ় থাকেন, মানে কোনো সাফাই নেই, কোনো দোষারোপ নেই, কোনো যুক্তি নেই, তবে সামনের জনের কাছে একটাই পথ বাকি থাকে, আর তা হলো মেনে নেওয়া বা অ্যাকসেপ্টেন্স। কিন্তু এই মেনে নেওয়াটাও তার জন্য সহজ হয় না, কারণ মেনে নেওয়া মানেই হলো আমি হেরে গেছি।
সে বাইরে থেকে ঠিক দেখায়, স্বাভাবিক আচরণ করে, এগিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু ভেতরে অনুশোচনা থাকে, প্রশ্ন থাকে, তুলনা চলতে থাকে, আর এই সবটাই তার নিজের লড়াই হয়ে দাঁড়ায়। সে বুঝে যায় যে আপনি লড়াই করেননি, কোনো ড্রামা করেননি, তাকে নিচু দেখাননি, আপনি শুধু বেরিয়ে গেছেন। আর এটাই তার অহংকে সবথেকে বেশি আঘাত করে। যে মানুষ শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে থাকতে চেয়েছিল, শেষ পর্যন্ত নিজেকে সঠিক দেখাতে চেয়েছিল, সে সবথেকে বেশি ভয় পায় আপনার এই শান্ত প্রস্থানকে। আপনি যদি এখানে থেমে থাকেন, তবে এই ভিডিওটি আপনার জন্য শুধু শোনার জিনিস ছিল না, কোথাও না কোথাও এতে আপনার নিজের গল্পই চলছিল। কিছু কথা এজন্যই ভারী লাগে কারণ সেগুলো সত্যি হয়, আর সত্য সব সময় আরামদায়ক হয় না। আজ যদি কোনো একটি মুহূর্তে আপনার মনে হয়ে থাকে যে এটা তো ঠিক আমার সাথেই হয়েছিল, তবে বুঝে নেবেন আপনার শুধু বুদ্ধি নয়, আপনার বোধ শক্তি বদলে যাচ্ছে। কখনো কখনো এগিয়ে যাওয়ার জন্য কাউকে হারাতে হয় না, শুধু নিজেকে ফিরে পেতে হয়। যদি এই যাত্রা আপনার কাছে সামান্যতম স্পষ্ট মনে হয়, তবে এখানেই থেমে কিছু একটা লিখুন। পুরো গল্প নয়, শুধু একটি লাইন, একটি অনুভূতি বা একটি প্রশ্ন, কারণ অনেক সময় লিখে ফেলাই হলো সবথেকে হালকা হওয়ার প্রথম পদক্ষেপ। আর যদি এই কথাগুলো আপনাকে সেই জায়গায় নিয়ে এসে থাকে যেখানে আপনি নিজের সাথে অনেক বেশি সৎ হতে পেরেছেন, তবে পরের বার এখানে ফিরে আসবেন, কারণ সামনের কথাগুলো আরও গভীর হবে এবং সম্ভবত প্রয়োজনীয়। বাকি মনের ভেতর যদি কোনো দ্বিধা থেকে থাকে, কোনো কথা অসম্পূর্ণ মনে হয় বা কোনো প্রশ্ন আটকে থাকে, তবে নিচে লিখে জানাবেন। কখনো কখনো প্রশ্ন করে ফেলাই হলো সবথেকে সঠিক শুরু।